সাতক্ষীরার কালীগঞ্জ থেকে ক্রিকেটে উঠে আসা অফ কাটার কিংবা স্লোয়ার কিংবা কাটার এই সব শেখার গল্প কিংবা চেন্নাই সুপার কিংসে খেলার যে অভিজ্ঞতা, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্রাভোদের যে পরামর্শ, এই গল্পগুলো একটা ইন্টারভিউ, 5 মিনিটের একটা ইন্টারভিউ, সেখানে শুনিয়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই আজকে ঠিক দুপুরের একটু পরপর একটা ইন্টারভিউ আপলোড করেছেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে। সেখানে আসলে পুরো গল্পটা বলেছেন। মুস্তাফিজ যখন বেশ লাস্ট কয়েক বছর ধরে মুস্তাফিজুর রহমান যখন আইপিএলে খেলছিলেন, তাকে সবসময় বলা হচ্ছিল যে মুস্তাফিজকে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যে রিচ তাতে ফেসবুক বা টুইটার, ইনস্টাগ্রাম যেটা বলেন না কেন, বাংলাদেশের মানুষ যে ক্রিকেটের প্রতি ক্রেজি, তাদের যে ক্রেজিনেসটা আছে, এটা কাজে লাগানোর জন্যই এই দিল্লি ক্যাপিটালস কিংবা রাজস্থান রয়্যালস তারা মুস্তাফিজুর রহমানকে কিনেছিল। যখন চেন্নাই সুপার কিংস তাকে 2 কোটি টাকাতে কিনে নিল, তারপরেও কিন্তু এই ধরনের একটা কথা আমরা শুনেছি, যখন সমর্থকরা কিন্তু অনেকবারই এই কথাগুলো বলেছেন। কিন্তু যখন আইপিএলটা শুরু হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা এই ধরনের চিত্র দেখতে পাইনি। আমি যদি বিশেষ করে বলি যে রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, তারা যে পরিমাণ আসলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে পোস্ট করেছেন, যে পরিমাণ ছবি আপলোড করেছেন, চেন্নাই সুপার কিংস কিন্তু একটু ভিন্ন ছিল, একটু অন্যরকম ছিল। তারা হয়তো হাতে গোনা 2-1টা ছবি তারা আপলোড করেছে, তাছাড়া খুব বেশি দেখা যায়নি। তখন কিন্তু মানুষ আসলে মনোভাবটা চেঞ্জ হতে শুরু করে যে না, চেন্নাই সুপার কিংস আসলে তাকে শুধু এই যে ফেসবুক কিংবা টুইটার, এই যে বিজনেসটা বাড়ানো এইটার জন্য আসলে তারা কিনেনি, ম্যাচটা খেলাবে হয়তো এইভাবেই চিন্তা করে নিয়ে গেছে। এটা যখন আসলে টুর্নামেন্ট শুরু হয়, তো এটা আরও বেশি পরিলক্ষিত হয়। তো অবশেষে আর একটা জিনিস ছিল যে মানুষের মাঝে আক্ষেপ ছিল যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিশেষ কোনো ভিডিও কেন আসলে আপলোড করছে না চেন্নাই। সেটা কিন্তু অবশ্যই পাওয়া গেছে আজকে দুপুরের পর। চেন্নাই সুপার কিংস তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব চ্যানেল, সেখানে এই 5 মিনিটে একটা ভিডিও আপলোড করেছেন। মুস্তাফিজুর রহমান যদি ইংলিশে একটু অদক্ষ, তিনি আসলে পুরোপুরি এত ভালো ইংরেজি বলতে পারেন না, সেই কারণে তার পুরো সাক্ষাৎকারটা তারা বাংলাতে নিয়েছে এবং সেখানে তারা সাবটাইটেল হিসেবে ইংরেজি ভাষাটাকে ব্যবহার করেছে। আসলে মুস্তাফিজুর রহমান এই পুরো ইন্টারভিউতে কী বলেছেন, আপনারা তো অনেকে অনেক কিছু জেনে গেছেন, কিন্তু আমরা আসলে এই পুরো 5 মিনিটের ইন্টারভিউটা নিয়ে কথা বলতে চাই, প্রত্যেকটা পার্ট ধরে ধরে কথা বলতে চাই। তিনি আসলে কী বুঝালেন, কী বলতে চাইলেন বা কী বলেছেন। আসলে আমরা যদি একেবারে প্রথম কোটটা ধরি, সেখানে তিনি বলার চেষ্টা করেছেন তার বাসা সাতক্ষীরার কালীগঞ্জ, একটা গ্রাম, সেখানে তার বেড়ে ওঠা। নর্মালি আমরা যখন গ্রামে থাকি তখন গ্রামে অনেক খেলা হয়, খ্যাপ খেলা হয় বলা চলে, হায়ারে খেলতে যায় অনেকে, কারণ এক এলাকা থেকে আর এলাকাতে অন্য দলের হয়ে খেলতে গেলে এটাকে আমরা খ্যাপ খেলা বলি কিংবা হায়ারে খেলা বলি। তখন যখন মুস্তাফিজুর রহমান যখন বয়সে অনেকটা তরুণ, তখন এলাকাতে খেলা হতো। তারা 4 ভাই, সবাই ক্রিকেটের প্রতি, স্পোর্টসের প্রতি তাদের একটা ভালোবাসা আছে। সেই সময় যখন খেলা হতো তখন তাকে, মুস্তাফিজুর রহমানকে তারা নিয়ে যেতেন, এবং ওই সময় যারা বড় বড় প্লেয়ার, বড় বড় ক্রিকেটার, তারা বাইরে থেকে খেলতে আসতেন, অন্য এলাকা থেকে খেলতে আসতেন, তাদের বিপক্ষে তিনি নর্মালি বোলিং করতেন। সেখানে একটা বড় ভাই, মুস্তাফিজের ভাষ্যমতে একজন বড় ভাই, তার ভাইকে বলেছিলেন যে মুস্তাফিজুর রহমানের বল কিন্তু খুব ভালো বোলিং করেন, তার একটা বিশেষ দক্ষতার কথা তারা বলেন। এটা হলো প্রথম যে কোটটা তিনি করেছেন, সেটা একটা কোট। সেকেন্ড যে কোটটা, তার কাছে প্রশ্নটা হয়তো এরকম ছিল, যেহেতু প্রশ্নগুলো আমরা শুনতে পাইনি, আমরা ধারণা করে নিচ্ছি যে কী ধরনের প্রশ্ন সেখানে ছিল। আমার কাছে মনে হয় যে এখানে একটা প্রশ্ন ছিল যে মুস্তাফিজুর রহমানের যত বৈচিত্র্য বা বিশেষত্ব হচ্ছে স্লোয়ার কিংবা কাটার, সো এই স্লোয়ার কিংবা কাটার আসলে কীভাবে উদ্ভাবন হলো, কীভাবে আসলো, মুস্তাফিজুর রহমান আসলে কীভাবে এটারে নেগোশিয়েট করলেন, কীভাবে বা আসলে নিজের করে নিলেন, এই গল্পটা তিনি শুনিয়েছেন। তিনি সেখানে বলতে গিয়ে তিনি লাইনটা এমন বলেছিলেন যে এটাকে আপনি ন্যাচারাল বলতে পারেন, এটা কেউ আমাকে আসলে শেখায়নি। কিন্তু সেখানে একটা উদাহরণটা এনেছেন যে আমি জাতীয় দলে যখন নেটে বোলিং করছিলাম, তখন তিনি এনামুল হক বিজয় তার বিপক্ষে বোলিং করছিলেন, এবং তিনি সেখানে একটা জিনিস ডিরেক্ট বলেছেন যে ওই সময়টাতে ক্যারিয়ারের একদম শুরুর দিকটাতে জাতীয় দলের নেটে যখন তিনি বল করছিলেন, তখন তিনি আসলে একটু জোরের উপর বল করতেন, একটু স্পিডে বল করার চেষ্টা করতেন। কিন্তু ওই সময় একটা নেটে যখন বিজয়ের বিপক্ষে বোলিং করছিলেন, তখন তাকে বিজয় বলেছিলেন যে আসলে তুই তো বেশি জোরে জোরে বোলিং করছিস, তোর আসলে কি স্লোয়ার বল করতে পারিস কিনা। তখন মুস্তাফিজুর রহমান প্রথমবার হয়তো মাথায় আসে যে আসলে স্লোয়ার ডেলিভারি আসলে করা যেতে পারে ব্যাটসম্যানদের। আমরা গ্রামের দিকে থাকি, তো যখন দেখি যে গ্রামে একটু স্লোয়ার বল করলে ব্যাটসম্যানরা বড় বড় ছক্কা মারেন, 4 মারেন, এই কারণে আসলে ভয় পেয়ে থাকেন যারা গ্রামে খেলাধুলা করে থাকেন। কিন্তু জাতীয় দল আসার পর ওই জাতীয় দল আসার আগেও নেটে যখন বোলিং করছিলেন, তার মাথায় ওই জিনিসটাই কাজ করছিল
ছিল, হয়তো এখানে স্লোয়ার ডেলিভারি করা যাবে না, স্লোয়ার ডেলিভারি হয়তো আমাকে বাউন্ডারি হজম করতে হবে। সো তখনই হয়তো প্রথমবার তার মাথায় আসে যে হ্যাঁ এখানে স্লোয়ার ডেলিভারি করা যেতে পারে। তারপরে তিনি স্লোয়ার চেষ্টা করলেন এবং আস্তে আস্তে কাটারটা তিনি চেষ্টা করলেন, এবং সেখান থেকেই সেই দিনের থেকেই মুস্তাফিজুর রহমানের কাটার এবং স্লোয়ারটা শুরু হয়। এই হচ্ছে তার স্লোয়ার এবং কাটারের গল্পটা। এবং এরপরে তো আসলে মুস্তাফিজুর স্লোয়ার এবং কাটার বিশ্বের অন্যতম একটা জনপ্রিয় ডেলিভারি বলতে পারেন আপনি। অনেক সাবেক ক্রিকেটারকে দেখেছি আমরা এই আইপিএলের সময়, আমরা সাইমন ডুলকে দেখেছি, মিচেল ম্যাকলেনাগানকে দেখেছি, অ্যাডাম গিলক্রিস্ট, হার্ষা ভোগলে, সবাই এই যে মুস্তাফিজুর রহমানের স্লোয়ার ডেলিভারি কিংবা মুস্তাফিজের যখন একটু উইকেট একটু সহায়তা পেয়ে থাকেন, বিশেষ করে চেন্নাইয়ের যে স্লো এবং টার্নিং উইকেটটাতে যখন এই ধরনের উইকেট থাকে, বিশেষ করে কলকাতার ম্যাচের কথা আমরা বলতে পারি, এই ধরনের উইকেটে মুস্তাফিজুর রহমানের স্লোয়ার কিংবা কাটার কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু প্রমাণ দেখা গেছে। এটা অনেকটা হতে পারে যে বা হাতে স্পিনাররা যখন আপনি উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে যে কুলদীপ যাদব, তিনি যখন বাহাতি স্পিনটা করেন, তার বল যখন উইকেটে পরে একটু বেরিয়ে যায় তখন যে ধরনের ডেলিভারিগুলো হয় সেটাই কিন্তু আসলে মুস্তাফিজুর স্লোয়ার কিংবা কাটারে এই ধরনের বোলিংগুলো দেখা যায়। সো তিনি এই গল্পটা শুনিয়েছেন। তারপরে যে ব্যাপারটা ছিল যে তিনি প্রথমবার যখন জাতীয় দলে 15 সালে তার অভিষেক হলো, তারপরে তিনি আসলে পরের বছর 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 2016 সালে আইপিএল খেলার সুযোগ পেলেন। সেই মৌসুমে তিনি খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, 6.09 এই ইকোনমি রেটে তিনি 17 উইকেট নিয়েছিলেন এবং প্রথম নন ভারতীয় ক্রিকেটার হিসেবে, মানে নন ইন্ডিয়ান ক্রিকেটার হিসেবে তিনি আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন। সো ওই মৌসুমে হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল এবং সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছিলেন। তো তার যে বৈচিত্র্য, তার দুর্বোধ্য যে কাটারটা, সেটা কিন্তু কাজে লেগেছিল। এরপর থেকে তিনি আরও বেশ কয়েকটা দলে খেলেছেন। তিনি রাজস্থান রয়্যালসে খেলেছেন, দিল্লি ক্যাপিটালসে খেলেছেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলেও তিনি কিন্তু খেলেছেন। কিন্তু তার মুস্তাফিজুর রহমান এই ভিডিওতে তিনি বলার চেষ্টা করেছেন বা বলেছেন যে তার সবসময় স্বপ্ন ছিল চেন্নাই সুপার কিংসের হয়ে। চেন্নাই এমন একটা দল যারা এখন পর্যন্ত 5টি শিরোপা জিতেছে, সমান শিরোপা জিতেছে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবং চেন্নাইয়ের যে ক্রাউড, চেন্নাইয়ের যে দল নিয়ে যে মানুষের ক্রেজিনেস, তাই সেটাই হয়তো তাকে বেশি মানে অনুপ্রাণিত করেছে খেলার জন্য। তার স্বপ্ন ছিল তখন, যিনি প্রথমবার এইবারের যখন নিলামটা হয় গত ডিসেম্বরের 19 তারিখে, তখন তিনি যখন দলটা পেয়েছিলেন সেই সময়কার ঘটনাটা তিনি একটু বর্ণনা করার চেষ্টা করেছেন। তার তখন কী ধরনের ফিলিংস হচ্ছিল, তার আশেপাশের পরিবেশটা আসলে কেমন কাজ করছিল। আর ডিসেম্বরে বাংলাদেশ, আপনারা জানেন যে নিউজিল্যান্ডে 3টা টি20 এবং 3টা ওয়ানডে খেলার জন্য গিয়েছিল। সেইখানে যখন পরের দিন খেলা ছিল মুস্তাফিজুর রহমানের নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং তার আগের রাতে যেহেতু নিউজিল্যান্ড এবং ভারতের এবং মানে এইখানকার সময়ের পার্থক্য রয়েছে, যখন বাংলাদেশে ভারতে নিলামটা চলছিল, ভারত না ঠিক মানে দুবাইয়ের যখন নিলামটা চলছিল, তখন নিউজিল্যান্ডের সময় রাত খুব সম্ভবত রাতের 1টা কিংবা 2টা, এটা মুস্তাফিজুর রহমান নিজেই বলেছিলেন। তখন তিনি ওই রাতে 1 ঘন্টা ঘুমিয়েছিলেন। চেন্নাই যখন তাকে দলে ডেকে নেয়, তিনি এত বেশি উত্তেজিত, এত বেশি রোমাঞ্চিত ছিলেন যে তিনি আসলে সারা রাত ঘুমানো হয়নি আসলে তার। তিনি 1 ঘন্টা ঘুমিয়েছিলেন এবং সবাই তাকে মেসেজ করছিলেন যে তাকে অভিনন্দন জানাচ্ছিলেন। তিনি এই গল্পগুলো বলছিলেন। তার যে একটা এই যে প্রথম তিনি তার ড্রিম ক্লাব বা ড্রিম ফ্র্যাঞ্চাইজি ক্লাবের কথা বলতে পারেন, সেটা কিন্তু তিনি বলেছেন এবং তিনি খেলতে চাচ্ছিলেন। শেষ পর্যন্ত সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এই মৌসুমে তার ভালো মন্দ মিলেই চলছে। 7টা ম্যাচ খেলেছেন, 12টা উইকেট পেয়েছেন, ইকোনমি হয়তো 10-এর বেশি। লাস্ট 3টা ম্যাচ হয়তো ভালো যায়নি, কিন্তু টুর্নামেন্টের শুরু দিয়ে কিন্তু চেন্নাইকে ম্যাচ জেতাতে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন। তারপরে যে কথাগুলো আছে, তারপর আমরা একটা কথা বলতে পারি, তিনি এখানকার চেন্নাইয়ের ড্রেসিং রুম কিংবা এখানে যে ক্রিকেটার যারা আছেন তাদের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই গল্পগুলো কিন্তু তিনি বলেছেন। জাতীয় দলে যেমন তার সবই চেনা, কিন্তু চেন্নাই সুপার কিংস আসলে তার চেনা ক্রিকেটার কেউ নেই। তবুও তিনি বলেছেন যে তার এখানে আনইজি কখনো ফিল হয়নি। তিনি এখানে এসে ওই ফিলটাই পেয়েছেন, সবাই মনে হচ্ছে ফ্রেন্ডলি, তাকে ওই ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করেছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট কিংবা যারা ক্রিকেটার ছিলেন। সেই সঙ্গে তিনি একটা কথা বলেছেন যে আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে এই যে চেন্নাই যখন খেলছেন তখন সবার মনে একটা প্রশ্ন ছিল বা সবার একটা ধারণা ছিল যে মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি খুব ভালো করে জানেন কোন বোলারকে কীভাবে ব্যবহার করতে হয়, কার কাছ থেকে ভালোভাবে পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে হয়, ভালো সেরা পারফরমেন্সটা বের করে নিয়ে, সেটা মহেন্দ্র সিং ধোনি জানেন। এবং প্রথম কয়েকটা ম্যাচ যখন ভালো করছিলেন তখন বলা হচ্ছিল যে ধোনি আসলে মুস্তাফিজুর রহমানকে খুব ভালোভাবে ব্যবহার করছেন। এটা হয়তো বাংলাদেশের অধিনায়ক
কিংবা কোচ বা আরও যারা আছেন তারা আসলে হয়তো ব্যবহার করতে পারেন না। কিন্তু লাস্ট 3টা ম্যাচে যখন মুস্তাফিজ ভালো করছিলেন না, তখন কিন্তু আবার উল্টো একটা প্রশ্ন উঠছিল মুস্তাফিজুর রহমানের কাছ থেকে যে সেরা পারফরমেন্স ধোনি জাদু দেখিয়ে বের করে আনছিলেন, সেই জাদুটাকে আসলে শেষ হয়ে গেছে কিনা। আমার কাছে মনে হয় যে শেষ হয়নি, হয়তো মুস্তাফিজুর রহমান এক্সিকিউট করতে পারছেন না। তিনি এই গল্পটা বলেছেন ডোয়াইন ব্রাভো এবং মুস্তাফিজুর রহমান মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। তিনি বলেছেন যে আমি একটু কোটটা করতে চাই, তিনি যে কোটটা করেছেন যে মাহির ভাই কিছু ফিল্ডিং সেট আপ এবং ব্রাভো ডেথ ওভারের দিকে কিছু ফিল্ডিং সেট আপের কথা বলছিল, যেটা ছোটো ছোটো জিনিসগুলো খুব তার কাজে লেগেছে। আমরা ডোয়াইন ব্রাভোকে ভালো করে চিনি, তিনি ডেথ স্পেশালিস্ট একজন পেসার। ডেথ ওভারে কীভাবে ভালো বোলিং করতে হয়, কী ধরনের ফিল্ডিং সেট আপ করতে হয়, সেটা তার কাছ থেকে শেখার চেষ্টা করছেন মুস্তাফিজুর রহমান, এবং সেটাকে যে কাজে লাগছে সেটা কিন্তু আমরা বলতে পারি যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিংবা কলকাতার বিপক্ষে যে ম্যাচ দুটো হয়েছে সেই ম্যাচগুলোতে কিন্তু আমরা এই ব্যাপারগুলো দেখেছি। আমরা যদি গত ম্যাচটাও দেখি, হ্যাঁ মুস্তাফিজুর রহমান খুব ভালো বোলিং করেনি, কিন্তু ধারাভাষ্য কক্ষ থেকে কিন্তু কেভিন পিটারসন এবং ইয়ান বিশপ তারা বলছিলেন যে লোকেশ রাহুলকে একেবারে ট্র্যাপে ফেলে আউট করেছেন। মুস্তাফিজুর রহমান জানতেন তাকে কী ধরনের বোলিংটা করতে হবে এবং তিনি কোন দিক দিয়ে খেলবেন, এবং ঠিক সেই জায়গাতে ঋতুরাজ ফিল্ডার হিসেবে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত ক্যাচটা নিয়েছিলেন, প্রথম ওভারে 4 রান দিয়েছিলেন। সো এই যে মহেন্দ্র সিং ধোনি এবং ডোয়াইন ব্রাভোর কাছ থেকে যে ফিল্ডিং সেট আপ নিয়ে কিছু জিনিসের যে পরামর্শ পেয়েছেন, সেটাগুলো কিন্তু আসলে মুস্তাফিজুর রহমান একটু একটু করে হলেও কাজে লাগছে। আমরা আশা করবো এটা এখন হয়তো অল্প একটু কাজে লাগছে, যখন যদি জাতীয় দলের হয়ে খেলবেন, সামনে টি20 বিশ্বকাপ, জিম্বাবুয়ে সিরিজ, সেগুলোতে হয়তো আরও বেশি কাজে লাগবে। সেই সঙ্গে তিনি মুস্তাফিজুর রহমান আরও একটা জিনিস জানিয়েছেন যে যখন বোলিংটা তিনি করেন, কোনো একটা ভুল হলে কিংবা কোনো একটা ব্যাপার হলে মহেন্দ্র সিং নিজে থেকে এসে বলেন যে এইটা করলে হয়তো ভালো হবে, এইটা করলে হয়তো ভালো হতো, এই পরামর্শগুলো কিন্তু দিচ্ছেন। তার মানে হচ্ছে মুস্তাফিজুর রহমানের সঙ্গে ধোনির সম্পর্কটা কিন্তু আসলে ওই যে মাঠের সম্পর্ক আসলে বলছি, যে তিনি চেষ্টা করছেন, ধোনি চেষ্টা করছেন কীভাবে মুস্তাফিজুর রহমানকে পরামর্শ দেওয়া যায়, কীভাবে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে ভালো পারফরমেন্সটা নিয়ে আসা যায়। আরও বেশ কিছু ব্যাপার আছে, আমরা এত বেশি নিয়ে আলোচনা করব না, কিন্তু আমরা এখানে আরও একটা টপিক নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে যে তিনি বলেছেন যে আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে বিশ্বের সব তারকারা ক্রিকেটাররা খেলেন বা সব দেশের বিশ্বের বড় বড় ক্রিকেটাররা খেলেন, আর বড় দলের বিপক্ষে যখন আপনি খেলবেন তখন আপনার পারফরমেন্সটা একটু বেশি হাইলাইটেড হয়, এবং মুস্তাফিজুর রহমান নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করেন বড় দলের বিপক্ষে খেলার জন্য, ভালো করার জন্য। সো সামনে বাংলাদেশের টি20 বিশ্বকাপ আছে, জিম্বাবুয়ে সিরিজ আছে, সেখানেও তিনি ভালো করবেন। ভালো দলগুলোর বিপক্ষে যেমন সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে হবে, শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে, তো সেখানেও আমরা আসলে মুস্তাফিজুর রহমানের সেরা পারফরমেন্সটাই আমরা দেখতে পাবো। সামনে যেহেতু আরও দুটো ম্যাচ আছে মুস্তাফিজুর রহমানের, সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে 28শে এপ্রিল এবং 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে সেই চিপোকে মানে চেন্নাইয়ের ঘরে ম্যাচটা খেলা হবে। লাস্ট 3টা ম্যাচে ভালো করেননি মুস্তাফিজুর রহমান, কিন্তু আমরা আশা রাখছি হয়তো পরের দুটো ম্যাচেও মুস্তাফিজুর রহমান খেলবেন, কারণ তারপরে আসলে তাকে বাংলাদেশে ফিরতে হবে। এই দুটো ম্যাচ অন্ততপক্ষে আমরা যদি বলি যে চেন্নাইকে অন্তত একটা ম্যাচ জিতিয়ে আসবেন মুস্তাফিজুর রহমান, তাহলে কিন্তু পরের যে মৌসুমটা হবে তার যখন নিলাম হবে তখন কিন্তু চেন্নাই হয়তো মুস্তাফিজুর রহমানের পেছনে ছুটবে। কিন্তু এই যে আজকে পুরো সাক্ষাৎকারটা 5 মিনিট একটা সাক্ষাৎকার, আমার কাছে মনে হয়েছে মুস্তাফিজুর রহমান অনেক কিছুই এর আগে কখনো বলেননি। মুস্তাফিজুর রহমানকে আমরা এইভাবেই চিনি যে মুস্তাফিজুর রহমান হয়তো খুব বেশি কথা বলতে পারেন না, তিনি মিডিয়ার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বলতে চান না, এরকম একটা প্রশ্ন ছিল। কিন্তু আজকে কিন্তু আমরা একসাথে দারুণ একটা জিনিস দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে চেন্নাই সুপারব একটা কাজ করেছে, দারুণ একটা ইন্টারভিউ দিয়েছে, এটা আসলে মানুষের খুব ভালো লাগবে আমি আশা করি। আমি যখন দেখছিলাম যে 3 ঘন্টার মাঝেই এটা প্রায় 3000 মানুষ শেয়ার দিয়েছে, 126কে রিয়েক্ট করেছে, কমেন্টের মানে মানুষ যে আসলে আনন্দ পাচ্ছিল, মানুষের যে ভালো লাগছিল সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছিল। মুস্তাফিজুর রহমান যদি এখন মাঠের ক্রিকেটে আরও ভালো পারফরমেন্স করেন কিংবা বাংলাদেশের যদি আরও ভালো করেন, চেন্নাইয়ের হয়েও যদি ভালো করেন, সেটা কিন্তু আরও ভালো লাগবে। সামনে আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকবেন।